বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমে মিথ্যা তথ্য ও অপপ্রচার বন্ধে দেশটির সরকারকে অনুরোধ জানিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই দেশের সচিব পর্যায়ের বৈঠক শেষে বিকালে ব্রিফিংয়ে কথা জানান পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। বৈঠকে ভারতে বাংলাদেশ মিশনে হামলার বিষয়ে আলোচনা হয়েছে। পররাষ্ট্র সচিব জানান, ভারত থেকে শেখ হাসিনার বক্তব্য দেয়াকে সরকার ভালোভাবে নিচ্ছে না। শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে সচিব পর্যায়ের বৈঠকে আলোচনা হয়েছে। সীমান্তে অপরাধ রোধে হত্যা গ্রহণযোগ্য নয় বলেও বার্তা দিয়েছে ঢাকা। এর আগে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, দুই দেশের জনগণের মধ্যে সুসম্পর্ক চায় দিল্লি। দুপক্ষের স্বার্থ রক্ষা করে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায় ভারত। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে দিল্লির উদ্বেগের কথাও জানান বিক্রম মিশ্রি। I emphasized that India desires দুই দেশের জনগণের মধ্যে সুসম্পর্ক চায় ভারত। একই সঙ্গে সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতেও উদ্বেগ প্রকাশ করেছি। ধর্মীয়, সাংস্কৃতিক ও কূটনৈতিক স্থাপনায় হামলার ঘটনা নিয়েও আলোচনা হয়েছে। এ ব্যাপারে বাংলাদেশের ইতিবাচক দৃষ্টিভঙ্গি আশা করি। বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরী আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর বয়ান রয়েছে। সে বিষয়ে আমরা ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপের অনুরোধ জানিয়েছি। সেই সাথে আমরা এও বলেছি যে এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয়। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী নাফিজা দৌলা। নাফিজা, আপনি সারাদিনই এই পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের খোঁজ খবর রেখেছেন, দুপক্ষ থেকে ব্রিফও করা হয়েছে, সেখানেও আপনি ছিলেন। কতগুলো বিষয় নিয়ে আসলে আলোচনা হয়েছে এবং কোনো কিছু নিয়ে সিদ্ধান্ত হয়েছে কিনা? যে বিষয়টি আজকের এই বৈঠকে ঢাকা স্পষ্টভাবে দিল্লিকে যে বার্তাটি দিয়েছে সেটি হলো, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপই কাম্য নয়। বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে যেভাবে মন্তব্য থেকে বিরত থাকে, একই আচরণ করতে বলা হয়েছে দিল্লিকে, সেই বিষয়টি আশ্বস্ত করা হয়েছে। একই সাথে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড করছে, বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে, যেটি দেশের জন্য অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে, সেই ধরনের শঙ্কার কথা জানানো হয়েছে। একই সাথে ভারতকে এই বিষয়টি জানানো হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব সেই বিষয়টি নোট নিয়েছেন বলে আমাদের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন জানিয়েছেন, এবং একই সাথে দিল্লির পক্ষ থেকে ঢাকাকে আশ্বস্ত করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও দ্বিপাক্ষিক সম্পর্কে এর কোনো প্রভাব পড়বে না। এবং আপনাকে যদি একটু জানিয়ে রাখি, ভারতে একটি রেওয়াজ আছে এ ধরনের দ্বিপাক্ষিক বৈঠক শেষে তারা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দেয়। সেই বিবৃতিতে আসলে পুরোটা যদি আপনি সাম আপ করেন তাহলে কিন্তু বোঝা যায় যে এই বৈঠকে তারা কী ধরনের বার্তা দিতে চেয়েছে, বৈঠকটি আসলে ফলপ্রসূ হয়েছে কিনা, বৈঠকের যেই ধারাটি সেটি তাদের এই বিবৃতিতে চলে আসে। এই বিবৃতিতে যে কথাটি বলা হয়েছে, ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসেছেন একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের জন্য ভারতের সমর্থন তুলে ধরতে। এটি একটি বিশাল বিষয়। আমরা যদি দেখি 5 আগস্টের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পরেই থেকে কিন্তু বলছিলেন যে ভারত বাংলাদেশের যে সম্পর্কটি আছে সেটি ন্যায্যতার ভিত্তিতে হতে হবে। বিগত 15 বছরে যেই অসামঞ্জস্যতা, অমীমাংসিত ইস্যু ছিল এবং বলা হচ্ছিল যে ভারতকে বেশিটা বেনিফিটেড করা হয়, নিজের দেশের স্বার্থ দেখা হয় না, সেই বিষয়টি এই অন্তর্বর্তী সরকার বলছিল যে তারা ন্যায্যতার হিসাবে তারা এই দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে চায়। সেই কথাই কিন্তু এই বিবৃতিতে বলা হচ্ছে। একই সাথে বলা হচ্ছে পারস্পরিক আস্থা ও শ্রদ্ধা এবং একে অপরের উদ্বেগ ও স্বার্থের প্রতি পারস্পরিক সংবেদনশীলতার ভিত্তিতে বাংলাদেশের সাথে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে ভারতের ইচ্ছার কথা বিক্রম মিশ্রি ঢাকার কাছে তুলে ধরেছে। তো এই হলো তার বৈঠকের সাম আপ। এবং ঢাকার পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে সীমান্তে যে কোনো ধরনের হত্যা বাংলাদেশ কাম্য করে না এবং এটি বন্ধেও বা শূন্যের কোটায় নামিয়ে আনতে ভারত যেই প্রতিশ্রুতি দিয়েছে সেটি যেন কার্যকর হয়, সেই বিষয়টিও তুলে ধরা হয়েছে। অর্থাৎ এই বৈঠকের পরে আশা করাই যায় যে ঢাকা দিল্লি সম্পর্কে কিছুটা হলেও পরিবর্তন আসতে পারে সামনের দিকে। নাফিজা দৌলা, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশের ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকা অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তরের অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সাথে বৈঠকে এই আহ্বান জানান তিনি।
বিকালে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশিদের ভারত পর্যাপ্ত ভিসা না দেয়ায় অনেক শিক্ষার্থী দিল্লি গিয়ে ইউরোপের ভিসা নিতে পারছেন না, ফলে তাদের শিক্ষা জীবন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দিল্লি থেকে ভিসা সেন্টার সরালে এই সংকট দূর হতে পারে বলে মনে করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে ১৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশে ইইউ এর হেড অব ডেলিগেশন মাইকেল মিলার। বৈঠকে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও। বৈঠকে শ্রম অধিকার, বাণিজ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ আইন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার ঠেকাতেও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। একটা প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে ছিল যে বাংলাদেশের নাগরিকেরা অনেক ইউরোপিয়ান দেশে যেতে গেলে ভিসার জন্য আবেদন করতে হয় দিল্লি থেকে। এইটা অনেক সময় ঝামেলা হয়ে যায়। তাদের কাছে আমাদের একটা সুস্পষ্ট অনুরোধ ছিল যে তারা যেন এই ভিসা সেন্টারগুলো দিল্লি থেকে সরিয়ে অন্যত্র স্থাপন করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদক ও বিচার বিভাগকে দাসে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সোমবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে দুদকের আলোচনায় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে দুদকে চেয়ারম্যান ও কমিশনারদের নিয়োগ দেয়া হবে। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে রাজধানীর ডিপ্লোমা ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এতে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা তার বোন ও মন্ত্রীদের নিয়ে সীমাহীন দুর্নীতি করেছে, দুদককে অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করেছে। আমরা দেখতাম একটা বেহায়া প্রধানমন্ত্রী, তার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে, এটা হাসতে হাসতে জাতির সামনে বলছে। আমরা টেলিভিশন চ্যানেলে প্রোগ্রাম করতে যেতাম, আওয়ামী লীগের কোনো নেতার সাথে দেখা হলে বলতো আপা তো আসলে কিছু করতে পারে না ওনার ছোট বোনের জন্য। কি মানে বোনের প্রতি কি মায়া, বোন চোর দেখে উনি কিছু করতে পারে না। আওয়ামী লীগের নেত্রী আমাদের বলতো, আপনাদের বলতো না, শুনেন নাই কখনো, বোন করে আসলে উনি করে না। জয়ের টাকা কার মাধ্যমে যায়, পলক কার টাকা রাখে। দুদক তো ছিল, উচ্চ আদালত তো ছিল, কোনো বিচার হয়েছে? কিচ্ছু হয় নাই বিচার। অনিয়ম থেকে রেহাই পেতে দুর্নীতিবাজরা দীর্ঘদিন রাষ্ট্র কাঠামো দখল করে রেখেছে এবং এভাবেই কর্তৃত্ববাদী সরকারের জন্ম হয়েছে বলে মনে করেন দুদক সংস্কার কমিশনের প্রধান। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও দুদকের দুর্নীতির ভয়াবহ চিত্র ধরা পড়ছে উল্লেখ করে এগুলোতে সাঁড়াশি অভিযান ছাড়া বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। যেই ধরনের তথ্য পাচ্ছি সেটি অত্যন্ত বিব্রতকর, যা এতদিন জেনেছি তার চেয়ে হাজার গুণে বেশি। অনিয়ম, অনাচার, বৈষম্য, দুর্নীতি দমন কমিশনের স্বাভাবিক এই প্রতিষ্ঠানকে ঢেলে সাজানো সাঁড়াশি অভিযান ছাড়া কোনো উপায় নেই। আমাদের তরুণদের স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয়, এছাড়া কোনো বিকল্প নাই। দুদক সংস্কার কমিশন আগামী মাসের মধ্যেই তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দেবে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই আগস্ট আন্দোলনের মাধ্যমে যারা নিজেদের বিজয়ী ভাবছেন বা ক্ষমতায় চলে এসেছেন বলে মনে করছেন, তাদের মধ্যে মূল চেতনা ধারণের লক্ষণ দেখা যাচ্ছে না। তারা এখনও কর্তৃত্ববাদের চর্চা করছে বলে মন্তব্য করেন ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে রাজধানীতে এক সম্মেলনে এসব কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম সম্মেলনের আয়োজন করে। দ্বিতীয় দিনের আলোচনায় অংশ নেন আদিবাসী, তৃতীয় লিঙ্গ, চা শ্রমিক ও শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। যার যার অবস্থান থেকে নানা অসঙ্গতি তুলে ধরে সংস্কারের পরামর্শ দেন আলোচকরা। আলোচনায় ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, লিঙ্গ বৈচিত্র্যের সংকট আগের চেয়ে বেড়েছে। অনেকে বৈষম্য বিরোধী আন্দোলনের মূল চেতনা ধারণ করছেন না বলেও মন্তব্য করেন তিনি। আমরা সব কর্তৃত্ববাদের বর্জন করব বলছি সবাই, কিন্তু কর্তৃত্ববাদের চর্চাটা বর্জন করছি না। জুলাই আগস্টের আন্দোলনে যারা নিজেদেরকে বিজয়ী ভাবছেন, মনে করছেন ক্ষমতা এসে গেছেন, তাদের মধ্যে বৈষম্য আন্দোলনের মূল চেতনা ধারণ করার কোনো ইঙ্গিত আমরা দেখতে পাই না। বরং তারা এমন এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছেন যার মূল কনসেপচুয়ালাইজেশন, ইনডক্ট্রিনেশন
এবং প্রসেস সম্পূর্ণ বৈষম্যমূলক। এ সময় সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন করে মানুষের বৈচিত্র্যকে অস্বীকার করা চলবে না। বৈষম্য বিরোধী চেতনার পক্ষের শক্তিদের ভিতরে কেউ না কেউ আমরা লক্ষ্য করছি যারা বিভিন্ন ধরনের বৈষম্যকে টিকিয়ে রাখার পক্ষে বিভিন্ন রকমের যুক্তিতর্ক দিচ্ছে, তাকে কিন্তু তারা ক্ষুণ্ণ করছে। সংস্কারের লক্ষ্য অর্জনে লেগে থাকার পরামর্শ দেন রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর রওনক জাহান। যে কোনো আন্দোলন, যে কোনো জিনিস আগিয়ে নিতে হলে এর মধ্যে কিছু পিছনেও পড়ে যেতে পারে জিনিসটা, কিন্তু তারপরেও যদি লেগে থাকেন তাহলে আমি বলবো যে দেখবেন যে সব পরিবর্তন হয়তো সম্ভব হয়নি, কিন্তু সব কিছু আমাদের কষ্ট সবটাই বৃথা যাবে না, যায়নি কখনো। দেশকে এগিয়ে নিতে সবাইকে সততার সাথে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি। আমি আমার নিজের জীবনের শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সমাজ, নারী শিক্ষা ও ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য 4 জন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের 144তম জন্ম ও 92তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক প্রদান করা হয়। বেগম রোকেয়া পদক 2024 পেয়েছেন শিক্ষাবিদ এবং অধিকার কর্মী পারভিন হাসান। তিনি টিআইবির চেয়ারপারসন এবং কেন্দ্রীয় মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এছাড়া বাংলাদেশি শ্রমিক ও নারী অধিকার কর্মী এবং আলোকচিত্রী তাসলিমা আখতার পেয়েছেন পদক। দেশের প্রথম নারী আন্তর্জাতিক দাবা মাস্টার রানী হামিদও পেয়েছেন পদক। এছাড়া নারী পক্ষের প্রতিষ্ঠাতা শিরিন পারভিন হককেও প্রদান করা হয় বেগম রোকেয়া পদক। বেগম রোকেয়াকে সম্মানিত করতে পেরে পুরো দেশ গর্বিত বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। আইনশৃঙ্খলা বাহিনী কাউকে সাদা পোশাকে গ্রেপ্তার করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে খুলনায় এক অনুষ্ঠানে তিনি পুলিশকে উদ্দেশ্য করে এসব কথা বলেন। এ সময় উপদেষ্টা আরও বলেন, মিথ্যা মামলা করলে বাদীকেও ছাড় দেওয়া হবে না। কেউ এসব অপকর্মে জড়িত হলে তাদেরকে আইনের আওতায় আনা হবে। নিরপরাধ কেউ যেন শাস্তি না পায়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে জনবান্ধব ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। এর আগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সশস্ত্র বাহিনী বিভাগ, খুলনা রেঞ্জের সব জেলার পুলিশ ইউনিট, খুলনা মহানগর পুলিশ, র্যাব, বিজিবি, পাসপোর্ট এবং মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এতে পুলিশের আইজিপি সহ উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না। ডিবি হোক, যে হোক, তার জ্যাকেট পরতে হবে, তার আইডেন্টি শো করতে হবে। কোনো নিরপরাধ যেন শাস্তি না পায়, এই দিকে আপনার খেয়াল রাখতে হবে। 40 বছর আইনি লড়াই করে অবশেষে জয়ী হয়েছেন কুষ্টিয়ার বৃদ্ধ হরেন্দ্রনাথ চন্দ্র। প্রমাণিত হয়েছে তার বিরুদ্ধে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ ভুয়া মামলা করেছিল। এ কারণে বৃদ্ধ হরেন্দ্রনাথ চন্দ্রকে ক্ষতিপূরণ হিসাবে 20 লাখ টাকা দিতে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। 3 মাসের মধ্যে সোনালী ব্যাংক কর্তৃপক্ষকে এই টাকা পরিশোধ করতে বলা হয়েছে। সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এই রায় দেন। মামলার নথিপত্র থেকে জানা যায়, 40 বছর আগে সোনালী ব্যাংকের 16 লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে কুষ্টিয়ার বাসিন্দা হরেন্দ্র সহ 9 জনের বিরুদ্ধে। তবে মামলায় খালাস পেলেও সোনালী ব্যাংক কর্তৃপক্ষ আপিল করে মামলাটি জিইয়ে রাখে। এভাবে 4 দশক কেটে গেলেও আদালতে চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। বিএ পাশ করে 1979 সালের 31 ডিসেম্বর ক্যাশিয়ার কাম ক্লার্ক পদে সোনালী ব্যাংকে ঢাকার একটি শাখায় যোগদান করেন হরেন্দ্র। চাকুরিরত অবস্থায় 16,16,100 টাকা আত্মসাতের অভিযোগে হরেন্দ্র সহ 9 জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। ভালো, আমার কিচ্ছু নাই, মানে সম্পত্তি নাই। এই কেস চালাতে গিয়ে আমার ফসলি সম্পত্তি চলে গেছে 12-14 বিঘা, তারপরে গিয়েছে আপনার ভিটা বাড়ি, ঘর। আমি ল্যান্ডলেস, হোমলেস। সোনালী ব্যাংকের উপর যে 20 লক্ষ টাকা কস্ট আজকে দেওয়া হয়েছে, 3 মাসের মধ্যে হরেনচন্দ্র পাবে। এতে করে অন্যান্য প্রতিষ্ঠানগুলো ভুয়া মামলা করার ক্ষেত্রে বিরত থাকবে বলে আমি আশা করি। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগের কয়েকদিনের মধ্যেই বাড়ানো হলো সয়াবিন তেলের দাম। 8 টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিনের লিটার 175 টাকা আর খোলা সয়াবিনের দাম ঠিক করা হয়েছে 157 টাকা। কোম্পানিগুলোর সঙ্গে কথা বলে এই দাম নির্ধারণ করা হয়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। আর কোনো সংকট থাকবে না বলেও আশা তার।
কয়েকদিন ধরেই বাজারে ভোজ্য তেলের সরবরাহ কম। সবচেয়ে বেশি সংকট বোতলজাত সয়াবিন তেলের। ক্রেতাদের অভিযোগ ছিল রমজানের আগে কৃত্রিম সংকট তৈরি করে আরেক দফা দাম বাড়িয়ে অতিরিক্ত মুনাফা করতে চায় কোম্পানিগুলো। বিরাট ধরনের চাপ পড়বে, এটা তেল ছাড়া চলতে পারবো না, তো দাম হলে তো অসুবিধা। যা বেতন পাই ওইটা দিয়ে চলা আমাদের খুব কষ্ট হয়ে যায়। এখন এই মুহূর্তে যদি সব জিনিসের দাম বাড়তি আরও যদি এটা বাড়ে, এখন তো তেল পাওয়া যায় না। সোমবার সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দেন। খোলা ও বোতলজাত দুই ধরনের সয়াবিন তেলের দামই লিটার প্রতি ৮ টাকা বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত দামে সয়াবিন তেল বিক্রি ও বাজারে ভোজ্য তেল সরবরাহ স্বাভাবিক রাখতে জোরালো হবে তদারকি। আজকে থেকেই ওনাদের সরবরাহ ব্যবস্থাকে স্বাভাবিক করবেন এবং আমাদের যে ভোক্তা অধিকার আছে তারাও এই জিনিসটাকে স্টার্টিং ফ্রম ডিওর যে ফিজিক্যাল ডেলিভারির যে একটা শৃঙ্খলা আনা। উপদেষ্টা জানান অন্যান্য নিত্যপণ্যের দামও কিছুটা স্থিতিশীল হচ্ছে, তবে আলুর দাম চরম অস্থিরতা এখনও রয়েছে। নতুন আলু উঠলে ২-৩ সপ্তাহের মধ্যে দাম কমবে বলে আশা তার। শীতকালীন শাকসবজি প্রাকৃতিক কারণে আমরা দেখছি যে আল্লাহর রহমতে দাম আস্তে আস্তে নেমে আসছে। আমরা চালের বাজার স্থিতিশীল দেখছি, আমরা ডিমের বাজার যথেষ্ট স্থিতিশীল দেখছি এবং কম দেখছি। আমরা চিনির বাজার তাৎপর্যপূর্ণভাবে কম দেখছি এবং আমরা আশা করি আরও কমবে সামনে। সোমবার থেকেই সয়াবিন তেলের নতুন দাম কার্যকর হবে বলে জানান উপদেষ্টা। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছাড়া বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি স্বাভাবিক হবে না বলে মন্তব্য করেছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু। কেন্দ্রীয় ব্যাংকের শুধু সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলেও জানান তিনি। রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত মত বিনিময় সভায় এসব কথা বলেন শীর্ষ এ ব্যবসায়ী। গেল ১.৫ দশকে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে একটি স্বার্থান্বেষী গোষ্ঠীকে নানা রকম সুবিধা দিয়েছে বিগত সরকার। লুটপাট ও অনিয়মকে সুরক্ষা দেয়ায় ধ্বংস হয়ে গেছে অর্থনীতির বিভিন্ন খাত। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ইআরএফ আয়োজিত মতবিনিময় সভায় এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু বলেন, দলীয়করণ ও স্বেচ্ছাচারী শাসনের মাধ্যমে ধ্বংস করা হয়েছে অর্থনীতি। দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদ লুটকে আইনি সুরক্ষা দেয়া হয়েছে। তবে অর্থনৈতিক ও জনস্বার্থে কোনো উৎপাদনমুখী প্রতিষ্ঠান বন্ধ করা ঠিক হবে না বলেও জানান তিনি। কোনো উৎপাদনশীল খাতে সরকার এমন কোনো কাজ করবে না যাতে দেশের উৎপাদন ব্যাহত হবে, যাদের শ্রমিকেরা তাদের ন্যায্য চাকরি থেকে তারা বঞ্চিত হবে। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা না দিলে গ্রাহক আস্থা হারাতো। খেলাপি ঋণ আদায়ে জোর দেওয়ার পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে শুধু সংকোচনমূলক নীতি নিলে হবে না বলেও মত দেন তিনি। উন্নতি হইতে হলে আপনাকে প্রথমে যেটা দরকার সেটা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা মানে এটা কি? আপনাকে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে, যে নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে আমরা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারবো, যে সরকার জনগণের কাছে একটা দায়বদ্ধতা থাকবে। এখন আমরা কার কাছে কি জিজ্ঞাসা করব? বেসরকারি ঋণ প্রবাহ বাড়াতে না পারলে ভবিষ্যতে অর্থনৈতিক পরিস্থিতি আরো দুর্বল হতে পারে বলে আশঙ্কা করেন শীর্ষ এ ব্যবসায়ী। একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান একটা বাণিজ্যিক ভাবে চলতে পারে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ করছি আজকের সংবাদ সন্ধ্যা। ধন্যবাদ সবাইকে।